রোজা ড্রয়িং রুমে বসে চা পান করছিল। এমন সময় তার মেয়ে বয়ফ্রেন্ড রিয়াদকে সাথে নিয়ে ঘরে ঢোকে। শিমু, এই ছেলেটা কে? মা, রুমে গেলাম। আগামী 2-3 ঘন্টা ডাকাডাকি করো না। তোকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটা কে। 2-3 ঘন্টার জন্য রুমে যাব, ব্যক্তিগত সময় পার করব। তাহলে সাথে থাকা ছেলেটা কে হবে? নিশ্চয় বয়ফ্রেন্ড। এমন ভাব করছো যেন তোমার ধারণাই নেই। বয়স তো কম হলো না, এসব করেই তো বুড়ো হলে। কি ফালতু কথা বলছিস এইসব? এই ছেলে, এই, এখানে কেন এসেছো? যাও, এখান থেকে যাও। বলে রিয়াদের হাত ধরে রিয়াদকে বের করে দিতে চাইল। শিমু তাকে আটকে ফেলল এবং নিজের মাকে বলল, তুমি ওকে আটকানোর কে, হ্যাঁ? শিমু, তোর সাহস তো কম না দেখছি। তুই আমাকে বাধা দিয়ে আমার সামনে দিয়ে ছেলে নিয়ে রুমে যাচ্ছিস। বেবি, তুমি ভেতরে যাও, আমি আসছি। এই, না মা, না, আটকাবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের জন্য খাবার বানাও, ক্ষুধা লেগেছে। তোর কি লজ্জা শরম কিছুই কাজ করছে না? কেন মা? তুমি যখন তোমার কাজ করছিলে, যখন আমাকে আমার ঘরে আমার স্যারের সাথে বন্ধ করে দিতে, তারপর নিজের রুমে অন্যজনকে নিয়ে গোপন মুহূর্ত পার করতে, তখন কি তোমার লজ্জা লাগতো? শিমু আসলে তার হাতে টাকা দিয়ে বলল, এই টাকাটা তুই উপরের তলায় আঙ্কেলকে দিয়ে আয়। কিন্তু মা, বাবা তো বলেছিল ওই আঙ্কেলটার সাথে কথা না বলতে। তোমাকেও নিষেধ করেছিল এবং আমাকেও। কথা কম, যে কাজ দিয়েছি সেটা করো গিয়ে। আর হ্যাঁ, বাবাকে এসব কিছুই বলার দরকার নেই। কিন্তু মা, কোনো কিন্তু নয়, যা বলছি তা করো। শিমু মাথা নিচু করে চলে গেল এবং মা যা বলল তা করে এলো। এর কিছুদিন পর শিমুর মা আবার শিমুকে ডাকলো। শিমু তখন তার গৃহশিক্ষকের কাছে পড়ছিল। মা ডাকার পর শিমু গেলে সে তার মা তাকে বলে, দেখো, আমি কিছুক্ষণ রুমে থাকবো, তুমি আমাকে বিরক্ত করো না, কেমন? শিমু রুমে উকি দিয়ে দেখে কেউ একজনকে দেখা যাচ্ছে। তখন সে মাকে প্রশ্ন করে, মা, তোমাদের রুমে উনি কে? উনি কেউ না, তুমি যাও, পড়তে বসো। শিবুকে তার গৃহশিক্ষকের সাথে রুমে বন্ধ করে উনি চলে গেলেন। শিবু তার মায়ের উদ্দেশ্যে বলে, কি মা, মনে পড়ে? তুই আমাকে আমার অন্যায় দেখাচ্ছিস? তোর সাহস তো কম না। সবসময় এভাবে ভয় দেখিয়েই তো চুপ করিয়ে দিলে। সন্তানকে শিখিয়েছ সেটা দোষের না, এরপরে সেটা সন্তান করলেই সেটা দোষের হয়ে যায়? এটা কোথাকার নিয়ম? রোজা ঠাস করে মেয়ের গালে একটা চড় বসিয়ে দেয় এবং বলে, খুব বড় হয়েছিস তুই, এত সাহস তোর, আমার মুখে তর্ক করিস? আমারই সামনে ছেলে এনে রুমে যাওয়ার কথা বলিস, আবার আমাকেই আমার দোষ দেখাস? দোষ তো দোষই মা, সেটা আমি করি বা তুমি করো, স্বীকার করতে সমস্যা কি? তুমি ভেবেছিলে মান সম্মান, বাবার ফিলিংস, আমার ভবিষ্যৎ, কিছুই নিয়ে কি ভেবেছিলে তুমি? যাকগে, এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমি গেলাম রুমে। তুই কোত্থাও যাবি না, নতবা তোর বাবাকে বলে দিব। ভয় দেখাচ্ছ আমাকে? ঠিক আছে, করব না। তবে আমার শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে একটা আইফোন কিনে দিতে হবে, লেটেস্ট মডেলের, আর 2 লক্ষ টাকা দিতে হবে। ঠিক আছে, আমি এখন টাকা দিচ্ছি, আইফোন পরে কিনে দিব। এটা বলে তিনি ভেতরে গিয়ে টাকা নিয়ে আসেন। মেয়ের হাতে টাকার বান্ডিল দিয়ে বললেন, এইবার তো ছেলেকে যেতে বল। হ্যাঁ, তবে আর একটা শর্ত আছে। কি শর্ত? এই বাসায় যেন আর কোনো পুরুষ না আসে। আচ্ছা, আসবে না। এভাবেই দুই মামে তর্ক চলতে থাকে অনেকক্ষণ যাবৎ। মামের এভাবে তর্ক চলাকালীন সময়ে শিমুর বাবা জহির সাহেব বাসায় প্রবেশ করে। চেঁচামেচি শুনে তিনি তাদের দিকে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার, এই বাসায় এত চেঁচামেচি কিসের? আর শিমু, তোমার হাতে এত টাকা কেন? রোজা এবার গলার স্বর পরিবর্তন করে ফেলে স্বামীর কাছে গিয়ে বলল, দেখো, তোমার মেয়ে দিনকে দিন কি বেয়াদব হয়ে যাচ্ছে। আজকে বাসায় রীতিমতো ছেলে নিয়ে হাজির হয়েছে, সে নাকি ছেলেটার সাথে রুমে যাবে। এ কথা শুনে জহির তার মেয়ের গালে একটা চড় বসিয়ে দেয়। রোজা আবারও বলে, এইটুকুই নয়, দেখো, আমি যখন ছেলেকে বের করতে বলেছি, সে আমার কাছ থেকে থ্রেড দিয়ে টাকা নিয়ে ফেলেছে এবং বলছে আমি যদি টাকা ও আইফোন না দেই তাহলে আমার জীবন নাকি দুর্বিষহ করে তুলবে, আমার নামে আজে বাজে কথা বলবে তোমার কাছে, তোমার আমার সম্পর্ক নড়বড়ে করে দিবে। রোজার কথা শুনে জহির তার মেয়ের দিকে তাকায়। তখন শিমু তার বাবাকে বলে, না বাবা, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আর রিয়াদের কথা বলছো, সে আমার বন্ধু মাত্র। আজকে আমি মায়ের করা সব অন্যায় ফাঁস করার জন্যই প্ল্যান করেছি। মাকে মায়ের মতো করেই বোঝাতে চেয়েছি। ইনফ্যাক্ট আমার বলা প্রতিটা কথার প্রমাণও আছে। দাঁড়াও। এটা বলে সে সিসিটিভির ফুটেজের ক্লিপ অন করে তার বাবাকে দেখায়। সেখানে তিনি দেখতে পান কিভাবে তার স্ত্রী রোজা প্রতিদিন বাসায় পুরুষ নিয়ে আসে এবং রুমে যায়। ফুটেজে সব দেখা যাওয়া মাত্রই রোজা বলে ওঠে, শোনো জহির, ওনারা তো বিভিন্ন কাজে বাসায় আসেন, কখনো বাসার ভাড়া নিতে, আবার
আবার কেউ কেউ ওয়াইফাই বিল নিতে। তুমি আমাকে বিশ্বাস করো। মায়ের এই সব নাটকের কথা শুনে শিমু একটা তাচ্ছিল্যের হাসি দেয় এবং জহির গিয়ে স্ত্রীর গালে কষে একটা চট বসিয়ে দেয়। বাবা জানো, উপরের তলার ওই আঙ্কেলের সাথেও মায়ের যোগাযোগ আছে। আর এই টাকা আমি নিয়েছি কারণ আজ মাকে বলতে শুনেছি টাকাগুলো সে কাকে যেন দিবে। এ কারণেই আমি হাতে টাকা নিয়ে রেখেছি। জহির আবারও স্ত্রীর দিকে তাকায়। রোজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জহির বলল, তুমি এই কাজটা কিভাবে করলে? কিভাবে তুমি তোমার স্বামী সন্তানকে ধোঁকা দিলে? তোমার একটুও লজ্জা লাগছে না? আজ তোমার মেয়ে তোমার অন্যায় ফাঁস করলো। আমার চোখে তো পড়েই গিয়েছ। আমাকে বলো, কিসের অভাব ছিল তোমার যে এই বয়সে এসে তোমার এইসব করতে হলো? কিসের অভাবে আজ তুমি এই কাজ করলে? কেন আমার আড়ালে মেয়ের সামনে এভাবে পরপুরুষদের সাথে মেলামেশা করলে? এই বারন্ত বয়সের মেয়েটার মন মানসিকতায় কেমন প্রভাব পড়তে পারে একটা বারের জন্য ভাবলে না? আমার কথা বাদই দিলাম, ও তো তোমার সন্তান। ওর সাথে যদি খারাপ কিছু হতো, ও যদি বিপথে চলে যেত, আজ যা তুমি সন্দেহ করেছিলে তা যদি সত্যি হতো, করার কিছু ছিল? বাধা দিতে পারতে? কি হতো মেয়েটার জীবনের, ভবিষ্যতের? না। আজ আমাকে বলো, আমার ভালোবাসায় কিসের কমতি ছিল যে আমাকে রেখে তোমার অন্য পরপুরুষের কাছে যেতে হলো? বিশ্বাস করো, তুমি আজ থেকে আমার মন, আমার জীবন সবকিছু থেকে পুরোপুরিভাবে হাতছাড়া হয়েছ। সবকিছু থেকে উঠে গিয়েছ। আমার যা ছিল তার সবটাই তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু না, আজ আর না। তোমার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। চলে যাও আমার জীবন থেকে, আর থাকো তোমার ওই বয়ফ্রেন্ডদের সাথে, কারণ তুমি আমার মন ভেঙে চুরে ছারখার করে দিয়েছ। আর হ্যাঁ, এটা ভেবো না যে আমাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আমি আর কখনো তোমার ওই মুখ দেখতে চাই না। এক্ষুনি চলে যাবে তুমি আমার বাসা থেকে। এক্ষুনি বেরিয়ে যাও। আর এক মুহূর্ত আমি তোমাকে দেখতে চাই না। রোজার কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে জহির কাঁদতে কাঁদতে তার মেয়েকে জড়িয়ে ধরল।